সুধী দর্শক মণ্ডলী, আমরা সিলেটের ডাকের মুখোমুখি আজকে তিনজন অতিথিকে নিয়ে এসেছি। এই তিনজন অতিথি সুদূর লন্ডন থেকে এসেছেন একটা বিশেষ উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে। এর মধ্যে একটি হচ্ছে আমাদের শহীদ স্মৃতি উদ্যানের যে লন্ডন বাংলা প্রেস ক্লাব যে ফান্ড রেজিং করেছে ৩৭ লক্ষ টাকার মতো। এই উদ্যোগের সাথে যিনি আমাদেরকে সবিশেষ সহযোগিতা করেছেন, প্রায় ১১,০০০ পাউন্ড দিয়ে ম্যাচ ফান্ডিং করেছেন, লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী, বলতে গেলে উনি লন্ডনে প্রথম বাংলাদেশি মিলিয়নিয়ার একজন। তিনি বিজনেস সংগঠক, উদ্যোক্তা এবং কমিউনিটি লিডার। কনজারভেটিভ পার্টির সাথে ওনার সম্পৃক্ততা আছে। উনি ফ্রেন্ডস অফ কনজারভেটিভের, বাংলাদেশি ফ্রেন্ডস অফ কনজারভেটিভের তিনি সভাপতি। এছাড়াও তার বিভিন্ন পরিচয় আছে, আমরা এত বিশদে যাব না। আমরা জনাব মুকিম আহমদকে আমাদের সিলেটের ডাকের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। মুকিম ভাইয়ের পাশে আছেন আমাদের আরেকজন বিখ্যাত ব্যক্তি, উনি লন্ডনের, উনি সাপ্তাহিক নতুন দিনের সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের উনি প্রতিষ্ঠাতা সভাপতি। বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। জনাব মুহিব চৌধুরী, আপনাকে আমাদের সিলেটের ডাকের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমার সবশেষে যিনি আছেন তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি, সাপ্তাহিক পত্রিকার তিনি সম্পাদক, এমদাদুল হক চৌধুরী। আপনাকে আমাদের সিলেটের ডাকের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের শুভেচ্ছা। আমি প্রথমেই জানতে চাইব মুকিম আহমদের কাছে যে আপনারা আজকে যে আমরা সকালে দেখেছি শহীদ স্মৃতি উদ্যানে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে শহীদ স্মৃতি উদ্যানের সাথে সম্পৃক্ত হয়েছেন, এ ব্যাপারে আপনার কাছ থেকে প্রথমেই কিছু জানতে চাইব। Sure. I was inspired by my brother Emdadul Haq Chaudhary. He's the one, he told me a lot about this program which is taken over in Sylhet by Colonel Salam. আমরা যে হাজার হাজার শহীদ যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তা যারা সিলেটে who has passed away in Sylhet, who was killed in 1971. আমি অত শক্ত করে কথাটা বললাম না, কারণ আমার বলতে গেলেই আমার কষ্ট হয়। ওইখানে যখন গিয়েছিলাম, যখন দেখছি যে গণহারে কর্মস্থান করা হয়েছিল আর আমাদের মানুষদের মেরে ওরা পাকিস্তান আর্মিরা ওইখানে একজনের উপরে রেখেছিল, লাশ ফাটায় কবর না করেই ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তো এটা the more you think about it, the more it hurts you. তো এই যে জিনিসটা ওইখানে হয়ে গেছে, তার স্মরণে যে আমরা যে স্যাক্রিফাইসটা করেছি, এই স্যাক্রিফাইসটার স্মরণে যে আমরা তার স্মৃতির জন্য যে কাজটা করে যাচ্ছি সেখানে, সেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে করছি। অ্যান্ড উই হ্যাভ টু হ্যাভ ইট রিটেন ইন দ্য অ্যানালস অফ হিস্ট্রি that these are the shaheeds who has given their life for our independence, what we are enjoying now. Thank you very much. That's why I took a part in it, and I came here with that intention to participate in it. And I think I have said it that he's the one, Emdadul Haq is the one who has inspired me to come here. Thank you very much. Thank you, মুকিম ভাই। মুহিব চৌধুরী সাহেব, আপনার অনুভূতি বলেন। আপনি যে গিয়ে দেখলেন, এই কমপ্লেক্সে গেলেন, গিয়ে দেখলেন, আপনার অনুভূতিটা বলেন। I was really surprised যে এত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এই গিটারে গার্ডেনটারে করা হয়েছে। আমি প্রথমে ভাবতে পারিনি যে বাংলাদেশে এভাবে কর্নেল সালাম ভাইয়ের দূরদর্শিতা এটা। আর আরও যে স্টোরিগুলো শুনলাম ওখানে, আমি রিয়েলি অভিভূত হয়েছি। কারণ হিস্ট্রি অনেক সময় আমরা ভালোভাবে সংরক্ষিত না করতে পারলে অনেক কিছু হারিয়ে যায়। আর যে জাতির যত বড় হিস্ট্রি হবে, সে জাতি তত অভিজ্ঞ হবে। এই হিস্ট্রিগুলোকে আমরা সংরক্ষিত করতে হবে, যে প্রসেসে আপনি ইনভলভ, এমাদও ইনভলভ, মুকিম ভাই এটাতে ইনভলভ হয়েছে। এগুলো সংরক্ষণ করতে পারলে এটা আমাদের জাতির জন্য একটা শিক্ষা।
ইতিহাসের একটা বড় শিক্ষা হবে। এটা আমি মনে করি এটা খুবই দরকার, এবং এটা সফল করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আর বিশেষ করে আমার ভাই এমাদকে আমি ধন্যবাদ দিচ্ছি, আমাদের প্রেস ক্লাবকে এটাতে জড়িত করেছে, মুকিম ভাইকে জড়িত করেছে। এতে আমরা মনে করতেছি যে আমরা এনহ্যান্স হয়েছি, আমরা উপকৃত হয়েছি। তো থ্যাংকস টু মুকিম ভাই এন্ড এমদাদ চৌধুরী। থ্যাংক ইউ মুহিব ভাই। এখন এমদাদুল হক চৌধুরী, আপনার পালা। ধন্যবাদ। আসলে আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো। আমি দুই একটা জিনিস মিস করেছি। আজকে দুটো অনুষ্ঠানে আমরা কথা বলেছি, কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমি শুরু থেকেই, যেদিন থেকে আমি এটাতে সংশ্লিষ্ট হয়েছি, তখন থেকে আমি প্রত্যেকটা জিনিস ফলো করছি। আমার মনে হয় লন্ডনের পত্রিকায় একমাত্র সাপ্তাহিক বা নিউজ পেপার এটা শুরু থেকে, উদ্বোধন থেকে এটা কন্টিনিউয়াসলি কভার করেছে, আপনার লোকের কলাম ছাপিয়েছে। আমার মনে হয় এটার ব্যাকগ্রাউন্ডটা একটু বলা দরকার আমাদের দর্শকদের উদ্দেশ্যে, অনেকেই হয়তো জানেন না। এবং আমি খুব আশ্চর্য হয়েছি যে খুব সচেতন কিছু মানুষ আজকে তারা নিজেদের কথা খুব অকপটে স্বীকার করেছে যে এত বড়, এত সিগনিফিক্যান্ট একটা নির্মাণ হয়ে গেল, কিন্তু তারা অনেকেই জানেন। তো আপনি কলাম লিখেছেন 2021 সালে সম্ভবত সিলেট বিশ্ব সম্মেলনে, সেটা আপনারা এই কথা বলেছিলেন, এটা নিয়ে আলাপ শুরু হয়েছিল। সেই আলাপটা বাস্তবায়িত হয়েছে আরো পরে, 1 বছর পরে। প্রেস ক্লাবের সংশ্লিষ্টতা নিয়ে আমি একটু অন দি রেকর্ড কিছু কথা বলতে চাই। 9 নভেম্বর খুব সম্ভবত লন্ডনের পত্রিকা অফিসে সালাম ভাই গিয়েছিলেন সিলেট কিডনি ফাউন্ডেশন, যেটা আরেকটা বড় প্রজেক্ট যেটা করছেন তারা, খুবই দৃষ্টিনন্দন। শুধু না, আমি মনে করি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা হসপিটাল হচ্ছে। তো ওই প্রসঙ্গে আমাদের ওখানে বড় ভাইদের আমি দাওয়াত করেছিলাম, তারা এসেছিলেন। সেখানে আমি এটা শুনে, যেটা আমরা সবসময় ক্লেম করি যে বিলেত প্রবাসী বাঙালিদের কাছে বাংলাদেশের জন্মঋণ আছে, এই জন্মের সময়, বাংলাদেশের জন্মের সময় তারা কাজ করেছিলেন। তো সেটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমরা কি করছি বাংলাদেশের। আমি সেই ধারাবাহিকতাটা রক্ষার জন্য প্রেস ক্লাবকে ইনভলভ করতে চাইলাম, সালাম ভাইকে প্রস্তাব দিলাম। সালাম ভাই খুব শক্ত কথা আমাকে বলেছিলেন এবং এটা আমার ভালো লেগেছে। অনেকেই হয়তো অফেন্ডেড হবেন। তিনি বলেছেন যে শহীদদের মর্যাদা দানের বিষয়ে আমরা ভিক্ষার থালা নিয়ে বেরোই, নিজেদের পয়সা করছি, কেউ যদি সেটাতে অংশগ্রহণ করে গর্বিত হতে চায়, দেয়ার মুফতার। আমার খুব ভালো লেগেছে তার এই কথাটা। এই মর্যাদার সাথে আমরা ইনভলভ হতে চেয়েছি। আমি প্রস্তাব দিয়েছিলাম, আমি তখন সভাপতি হিসেবে ক্লাবের পক্ষ থেকে, এবং পরে আমার কার্যকরী কমিটির সাথে সেটা পাশ করিয়েছি এবং সবাইকে ইনভলভ করতে চেয়েছি। প্রায় 320 জন সদস্যের 65 জন সাধারণ সদস্য এটাতে মানে যোগ দিয়েছেন, অবদান রেখেছেন। আর 110 জন জীবন সদস্যের মধ্যে প্রায় 43 জন জীবন সদস্য সেটাতে যোগ দিয়েছেন। মুকিম ভাইয়ের কথা একটু আলাদাভাবে বলি। মুকিম ভাই প্রথমে 500 পাউন্ড খুব দ্রুতই আমাকে দিতে চাই, কমিটমেন্ট করেছেন। এরপরে তিনি নিজের কথাটা চেঞ্জ করবেন। আমি বললাম যে আপনি 500 পাউন্ড দিলে তো আমি শক্তি বেড়ে গেল, আমি এখন খুব স্পিডে আমি এগোবো। উনি কয়েকদিন পরে বললেন, না, আমি 500 পাউন্ড দেবো না, তুমি যত তুলবে অন্যদের কাছ থেকে আমি সেটা ম্যাচ করবো। সেটা আমাকে আরেকটু কঠিন চ্যালেঞ্জ দিল, কিন্তু এর সাথে আমাকে ইন্সপায়ার করলো। আমি চেষ্টা করেছি সবার সাথে যোগাযোগের, এবং বিশেষ পর্যন্ত 11,000 তোলার পরে মুকিম ভাইকে জানালাম আমরা এই দুইটা। আর এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এই 22,000 সর্বমোট আমার মনে হয় প্রায় 25,000 পাউন্ড আমরা দিয়েছি। তার মধ্যে সর্বপ্রথম প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বপ্রথম অনুদানটা আপনার কাছ থেকে গেছে, আমি যদি খবর নিয়েছি পরে, আপনি ওই সময়ই 1 লক্ষ টাকা করে দিয়েছেন। আর দ্বিতীয় একক বড় অবদান গেছে আমাদের সামদ ভাইয়ের কাছ থেকে, যিনি পত্রিকার প্রতিষ্ঠাতা এবং চ্যানেলের চেয়ারম্যান, আমাদের ক্লাবের মেম্বারও তিনি, আবার লাইফ মেম্বারও তিনি প্রায় 1.5 লক্ষ টাকা একটা আমাদের সবগুলো মিলিয়ে আমরা প্রেস ক্লাবের অবদান হিসেবে এটাকে ধরে নিতে চাই, এবং এই হিসাবে প্রায় 25,000 পাউন্ড দিয়েছি। তো আমি আজকে গিয়ে যেটা দেখলাম যে আমি গত 1 বছর এটা নিয়ে প্রচন্ড পরিশ্রম করেছি, আমার কলিগদেরকে আমি অনেক যন্ত্রণা দিয়েছি, কিন্তু আজকে দেখে আমার ভালো লাগলো যে মানুষের যে কষ্ট, মানুষের এই অনেক 50 বছর পরে প্রিয়জনরা, স্বজনরা তাদের বাবা কিংবা ভাইয়ের একটা চিহ্ন, একটা নির্দিষ্ট একটা জায়গা দিয়েছে, সেখানে এসে তারা কাঁদতে পারছেন, তাদের অনুভূতির কথা বলতে পারছেন, তারা বুঝতে পারছে যে সমাজ তাদের পরিবারের, তাদের বাবা বা ভাইয়ের এই যে আত্মাহুতি যেটা, সেটাকে স্বীকৃতি, সেটা একটা বড় সন্তুষ্টির বিষয়। এটা দেখে ভালো লেগেছে। তাদের কষ্টের কথা শুনেছি আমরা, তাদের সন্তুষ্টির কথা আমরা শুনেছি। এত বড় একটা মহান যজ্ঞে আমাদের সংশ্লিষ্টতা প্রেস ক্লাবের
এই লিগাসিটা অনেক দিন থাকবে। এটা আমার জন্য আমার বিদায়ী বছরের সভাপতি হিসাবে দায়িত্ব শেষ করার বিদায়ী বছরের সর্বশেষ কিন্তু সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ কাজ বলে আমি মনে করি। আর আরেকটি বড় ঘটনা যেটা আমার জন্য, আমি সিলেটের ছেলে, সিলেট শহরের আলো বাতাসে বড় হয়েছি। এখানকার এই মধুবন যে মাঠটিতে বসে আমরা যে স্টুডিওতে বসে কথা বলছি, তার থেকে 100-2 গজ দূরে আমার বাসা ছিল পুরান লাইনের ভিতরে। তো আমি এই শহরে এসেছি অনেকদিন পরে, প্রায় 12 বছর পরে, 11 বছর পরে। এবং আমার জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে, আমি হয়তো সময় একটু বেশি নিচ্ছি, বাট আমার মনে হয় এগুলো কথাগুলো বড় দরকার। লন্ডন বাংলা প্রেস ক্লাব 31 বছর পার করছে। এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব ভাই, আপনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তাদের নিয়ে আমি বা তাদের এসে পেয়েছি। আমাদের জীবন সদস্য প্রায় 6-7 জন জীবন সদস্য এসেছেন প্রেস ক্লাবে, এবং বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের এবং সেক্রেটারি তাইসির মাহমুদ এসেছেন। তো আমি আউটগোয়িং প্রেসিডেন্ট, শুরুর প্রেসিডেন্ট সেক্রেটারি, কারেন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের নিয়ে তাদের মাঝখানে আমি আছি। এর চেয়ে সৌভাগ্যের কিছু নয়। আমার জন্য এটা অনেক বেশি স্বস্তির এবং আনন্দের বিষয়। থ্যাংক ইউ দাদুল হক চৌধুরী। আমি মুকিম ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার তো লেখাপড়া লেডি ফাতিমা স্কুলে, কুমিল্লায়। অ্যাকচুয়ালি আই স্টাডিড ইন সিলেট ব্লুবার্ড স্কুল। এর আগে আমি শিশু স্কুলে ছিলাম, ওই যে গভর্নমেন্ট গার্লস স্কুল একটা শিশু স্কুল ছিল, এবি। হ্যাঁ, ওই শিশু কঙ্কাল স্যার আমার মনে আছে, মৌলানা সাহেব লম্বা, মাসুমের আব্বা, আমার ফ্রেন্ড আমার মাসুম তাঁতিপাড়া, তার আব্বা ওইখানে পড়াইতেন, আমি এখানে পড়ছি। তারপরে যখন ব্লুবার্ড স্কুল শুরু হয় 1961-এ, আই ওয়াজ দি ফাউন্ডিং স্টুডেন্ট অ্যালং উইথ হ্যারোল্ড, আমিনুর সাহেবের ছেলে, তারা রশিদ, মামুনুর সাহেবের ছেলে, সাজ্জাদের হায়াতের ছোট বোন, যে আমাদের জেরিনাপা নয়, শামীমুল্লাহ সাফন ভাইয়ের বউ। তো এরার সঙ্গে ওরাও ছিলেন, তখন কিন্তু আমার মনে নাই। আই ওয়াজ সো লিটল। যে কারণে মুকিম ভাই আপনাকে প্রশ্নটা আমি করছি সেটা হচ্ছে যে সম্ভবত কুমিল্লার ময়নামতিতে একটা ওয়ার সিমেট্রি আছে। আমি ওটাই বলছি সালাম ভাইকে, এই কারণটা হলো ময়নামতি, আমি কুমিল্লা আওয়ালেডি ফাতেমা কেন্দ্রীয় স্কুলে পড়তাম, আর তাদের সেখানে আমার সঙ্গে একটা মেয়ে পড়তো, ইংরেজ মেয়ে, ওই স্কুলে পড়তো। সে ময়নামতি থেকে আসতো, তার বাবা ছিল ওইখানে একটা গ্রেভিয়ার্ড ছিল আর কি, ব্রিটিশরা মেনটেন করতো। ওই সময়ে ইংল্যান্ডের থেকে ওদের জন্য পয়সা আসতো, ইংল্যান্ডের লোক, সাদা চামড়া, কমনওয়েলথ, যেটা হোয়াইট জেন্টলম্যান, হি ইউজড টু লিভ দেয়ার, হি হ্যাড এ হাউস দেয়ার। ওইখানে উনি থাকতেন, থেকে এই মেমোরিয়ালটাকে বাগানের মতো সব হেডস্টোন আছে, আর সবগুলো খুব সুন্দর করে রাখা, পরিপাটি করে রাখা। হ্যাঁ, আর তার জন্য কমনওয়েলথ থেকে ওই পয়সা দেওয়া হইতো আগে। তো এটা আমি ওনাকে বলতেছিলাম, সালামাইকে বলতেছিলাম, আমাকে যখন এমাদ বলল যে এটা করা হচ্ছে সিলেটে, আমি ওইভাবেই ভাবছি যে ওইভাবেই করা হবে। আর সত্যি সত্যি আমিও দেখলাম, এবার গেলাম যে ওই কনসেপ্টটাকে এখানেই প্রয়োগ করা হয়েছে, ওই কনসেপ্টটাকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, আরো করা হচ্ছে। আমি দেখে খুশি হইলাম যে আমরা তো আর কতদিন বাঁচবো, আমাদের প্রজন্মরাও চলে যাবে। তো হিস্টোরিক্যালি দিস উইল বি এ প্লেস ওয়্যার পিপল উইল ভিজিট, দূর থেকে লোক আসবে এখানে। আর যদি আমরা অপরচুনিটিস ক্রিয়েট করতে পারি, সুযোগ সুবিধা দিতে পারি, যেটা ইনশাল্লাহ আমরা করব, তখন হবে কি লোক দূর থেকে আইসা, ইট উইল বি এ ভিজিটিং ground for visitors to come and witness it and remember the times when these shaheeds has given their life. যেখানে ময়নামতিতে যেভাবে লোক যায়, দেখতে যায়, গিয়ে দেখে ওই যে কবরস্থানগুলো দেখে আর রিমাইন্ড করে, এমনকি ব্রিটেনে প্রত্যেক বছর ওই মেমোরিয়াল সার্ভিস করা হয়। আর আমাদের প্রাইম মিনিস্টার ঋষি সুনক ওই মেমোরিয়াল সার্ভিসের শেষ দিন পর্যন্ত উনি ছিলেন না বলে, তারপরে উনি প্রাইম মিনিস্টার হইতে পারলেন না, কারণ এটা একটা সেন্টিমেন্টাল বিষয়। তো দিস ইজ গোয়িং টু বি এ সেন্টিমেন্টাল প্লেস এজ ওয়েল ইনশাল্লাহ, অ্যান্ড উই উইল গিভ ইট এ ডিউ অনার। আমরা দিচ্ছি না, আমরা একটু বিহাইন্ড ইন কি বলবো, আমরা আমাদের জাতি, আমরা অগ্রগতি হচ্ছে আমাদের, আমরা এস্টাবলিশ হচ্ছি, কিন্তু আমরা তাদের মতো এখনো হইতে পারিনি, আমাদের আর সময় লাগবে। তো তাদের মতো সময় নিয়ে আমরা এই কবরস্থানকে আমরা খুবই সুন্দর করে করবো ইনশাল্লাহ। আমরা যেটা মুকিম ভাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে টাচ করেছে, এইটার আমরা একটু ফলো আপ করি মুহিব ভাইয়ের কাছে, যে আমাদের যে নতুন প্রজন্মের যারা এই কমপ্লেক্সে যখন যাবে, তখন সে 71-এর ইতিহাসটা জানার জন্য এখানে একটা ওয়ার মিউজিয়াম করা দরকার,
এবং এই কমপ্লেক্সে আরও মাল্টিমিডিয়াকে সংযোগ করে যখন তারা সেখানে যাবে তখন ডিজিটালি তারা দেখবে যে আমাদের এই ওয়ারে কি হয়েছিল, বইপত্রও থাকবে, সব কিছু থাকবে। তো আমরা আমাদের যে বেঙ্গলি ডায়াসপোরা যারা আমাদের ইউকেতে আছে বা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, এদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনি কি সাজেশন রাখবেন? এই প্রশ্নটা কিন্তু আপনার জন্য রইল এমদাদুল হক চৌধুরী। মুহিব ভাই, আপনি প্রথম কথা হচ্ছে যে প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবকিছুই সুন্দর প্রেজেন্টেশন করলে লোক আকৃষ্ট হয়। এরপরে এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। আমাদের সেকেন্ড জেনারেশনকে যদি ইন্টারেস্টেড ওয়েতে ইংরেজিতে যদি এগুলো প্রেজেন্ট করা হয় ইন ফিউচার, কারণ আমরা কিন্তু আর বাংলাদেশে সীমাবদ্ধ না, আমাদের হাজার হাজার লোক এখন বহির্বিশ্বে বসবাস করে। আর এরা যদি এখানে ফিরে আসে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন আছে, এদের ফিরিয়ে আনতে হবে। আমাদের যে রিচ ইতিহাস, দ্যাট উই ফট অ্যান্ড উইন, সবই উইনের কিচ্ছা দ্বারা সবই পছন্দ করে। যেমন আমার পাশে আছে মুকি মোহাম্মদ, ইজ এ উইনার। এই জন্য উনির কথা আমরা শুনতেছি, উনিকে পছন্দ করতেছি। হি ফট, উনি জীবনে সফল হওয়ার জন্য অনেক পথ অতিক্রম করেছে, বাংলাদেশে অনেক পথ অতিক্রম করেছে। এগুলাকে সুন্দরভাবে আমাদের নেক্সট জেনারেশনকে তুলে ধরতে হবে, কারণ যাতে ওরা দেশে ফিরে আসে। ওরা দেশে ফিরলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে, আমাদের সম্পদ বাড়বে। সম্পদ বাড়াটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখতেছি যে বাংলাদেশের সম্পদ বিদেশে চলে যাওয়া, টাকা উইক হয়ে গেছে এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো ওইগুলা ফিরিয়ে আনতে হবে আমাদের বাচ্চা কাচ্চাদের যারা বিদেশে বড় হচ্ছে, এবং if we can give them a rich history and they can be proud of it. থ্যাংক ইউ, that's very good. থ্যাংক ইউ মুহিব ভাই। একই প্রশ্ন আপনাকে। আমি সহমত পোষণ করছি, শুধু একটা জিনিস যোগ করবো যে রিচ হিস্ট্রি আমরা দেব, তো সেই জায়গায় হিস্ট্রিটার আকরটা হচ্ছে আপনার, আমি যেটা বিশেষ করে মনে করি আমাদের আজকে আমি বলেছি সেটা হচ্ছে যে আমরা 5 থেকে 10 বছর পরে যারা সম্মুখীন লড়াই করেছে, যারা প্রাণবাজি দেখে লড়াই করেছে, যারা শুনে গেছেন তাদের কথা তো আমরা জানবো না, তাদের স্বজনদের কাছ থেকে তাদের হারানোর ব্যথার কথা জানবো, কিন্তু যারা সম্মুখ সমরে লড়াই করেছেন এখনো আমাদের সাথে আছে, আমাদের মাঝে আছে, তাদের মুখের কথাগুলো, কারণ প্রত্যন্ত অঞ্চলে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে। তারা অনেকেই, আমরা আজকে শুনলাম যে 47 বছর পরে শহীদ শামসুদ্দিন সাহেবের মতো মানুষের গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, আরো কয়েকজনের কথাই আজকে শুনলাম। তো আমি মনে করি তাদের মুখ থেকে যেটা এই শহীদ স্মৃতি উদ্যানের একটা আলাদা একটা প্রজেক্ট, যে তারা প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে এবং বিজয় দিবসে স্কুলের বাচ্চাদের, এই নতুন প্রজন্মের কে সংশ্লিষ্ট করার কথা আপনি বলেছেন, তারা এটা করছেন খুব ছোট স্কেলে, তারা পাঠাচ্ছেন মুক্তিযোদ্ধাদের কাছে তাদের নিজস্ব কাহিনীগুলো তুলে ধরছেন। সেটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু আমি মনে করি আগামী প্রজন্মের জন্য এবং গ্রন্থিত করার জন্য এটা যথেষ্ট না। আমি আজকে প্রস্তাব করেছি যে তাদের কাছে ছোট্ট একটা ট্যাপ রেকর্ডার দেওয়া হয়, যাতে তারা, এবং ওরাল হিস্ট্রি আজকালকার পৃথিবীতে খুবই মূল্যবান একটা বিষয়। একদম অরিজিনাল স্টোরিটা আপনি একটু পড়ে পড়ে একটা গ্রাম থেকে গিয়ে পাবেন। সেই স্টোরিগুলো যদি আনা হয়, রেকর্ড হয়, বাচ্চারা এসে সেটা রেকর্ড শুনে তারা লিখবে, তারা লেখক হয়ে উঠবে, তারা এই জিনিসটা আত্মস্থ করবে এবং সেটা গ্রন্থিত হবে। বছর শেষে সেটা নিয়ে বই বেরোতে পারে এবং মুক্তিযোদ্ধাদের কথাগুলো একদম তাদের ভয়েসটা আপনার আর্কাইভে থাকে। সুতরাং এটা একটা বিশাল সংগ্রহ তৈরি হবে। আর এই আজকে আমি এটাও উল্লেখ করেছি যে আমাকে সালাম ভাই বলেছেন প্রায় 600 বৌদ্ধভূমি আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বাংলাদেশে। আমরা জানি আমাদের খুব পার্শ্ববর্তী জায়গা হচ্ছে সিরামিশিতে গণহত্যা হয়েছে, রানীগঞ্জে গণহত্যা, আদিত্যপুরে সিলেটে রয়েছে, তারপরে বরুঙ্গাতে হয়েছে, তারপর আছে সমুদ্রে বলছিলেন ফেঞ্চুমেজি হয়েছে। এই যে একটা আইকনিক একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটাকে অনুসরণ করে এই উদ্যোগের সহযোগিতায় সালাম ভাইয়ের মতো মানুষ যেহেতু আছেন, জিয়া ভাই, আজকে জিয়া ভাইকে খুব মিস করেছি আমি, আশা করি তিনি আসবেন কয়েকদিন পরে, তাকে দেখবো। জিয়া ভাই এটার সহ উদ্যোক্তা এবং অন্যতম কাহিনী। এই উদ্যোগটাকে অনুসরণ করে অলরেডি আমাকে 2-4 জন আগ্রহ প্রকাশ করেছেন যে তারা এই মডেলটা অনুসরণ করে তারা
একটা নিজস্ব এলাকা তৈরি করতে চান। আমরা শহীদদের কথা বলি, দেশলোকের শহীদদের লিস্ট এখন আমরা তৈরি করতে পারি। যদি এটাকে ছড়িয়ে দেওয়া যায়, প্রত্যেক এলাকায় যদি তার নিজস্ব শহীদদের নাম নেই, সেগুলোকে একত্রিত করলে কিন্তু শহীদদের সংখ্যাটা পাওয়া যাবে, নামগুলো পাওয়া যাবে। এবং এটা হচ্ছে তাদেরকে আমরা কিছু দিতে পারছি না, কিন্তু তাদের ন্যূনতম স্বীকৃতি, তাদের মর্যাদা দেয়া, তাদের নামটা স্মরণে রেখে নামটা নথিবদ্ধ। থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠান শেষ করার আগে জনাব মুকিম মাহমুদের কাছে আমরা জানতে চাইব যে আজকের যে সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষ কথাটা কি বলবেন? শেষ কথাটা হচ্ছে আমরা we have come all the way from England. All of us has taken a lot of trouble to be here. আর এটা কিন্তু একটা historic occasion that so many people has come from London to be present here. আর আসলে আমার একটু 2 মিনিট আমাকে দিতেই হবে, না বলে পাচ্ছি না। ইউরোপে লাক্সেমবার্গে, বেলজিয়ামে, জায়গাটার নাম আমি বলতেছি আপনাকে, সেখানে একটা হিস্টোরিক মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সব কিছুর হিস্ট্রি এখানে আপনি ভিজুয়ালি করতে পারবেন। হ্যাঁ, আর এটা সবাইকে দেখানো হয়, যারাই দোজ পিপল হু ম্যাটার ইন পলিটিক্স, ওদের ওইখানে নিয়ে যাওয়া হয়, গভর্নমেন্ট নিয়ে যায়। আমিও গভর্নমেন্টের এক প্রতিনিধি হয়ে ওইখানে গিয়ে দেখে আসছি। সেটা দেখানো হয়, জানানো হয় এই কারণে, যাতে ওই মিস্টেকটা যেন ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড দুটাই শুরু হয়েছিল ইউরোপ থেকে, তো যাতে এইবার এটার আবার অকারেন্স হয় না। তো আমাদের এখানে মূল উদ্দেশ্য থাকবে, এটা অ্যাকচুয়ালি দ্য প্রজেক্ট উইচ মিস্টার সালাম, মাই ব্রাদার হিয়ার নজরুল অ্যান্ড মুহিব চৌধুরী সাহেব যারা জড়িত হয়েছেন, আমাদের মুখ্য উদ্দেশ্য থাকতে হবে যে দিস হ্যাজ টু বি ডান বাই দ্য নেশন, নট লাইক পিপুল লাইক মি or him. It has to be a national venture so that our forefathers যারা চলে গেছেন, যারা কিভাবে তারা কি কষ্ট পেয়ে গেছেন, কত লোক মারা গেল, কি হলো না হলো, এইসব যেন আমাদের বাচ্চারা, আমার নাতি পুতনি, এরা জানতে পারে। এদের কাছে এটা হিস্টোরিক একটা রেকর্ড হয়ে থাকবে। তার জন্য আমার মনে হয় এটাকে not only from this level, it has to go to a national level and it must be done nationally. আমরা লন্ডন থেকে আমরা তো we also act between the British government and the Bangladesh government, and we get to meet a lot of secretaries from ministers from Bangladesh. তা আমরা মুহিবে কথা দিবে, আমাদের কথা দিবেন যে আমরা ওইখানে গিয়ে, তুমি সেও তো লন্ডনে থাকে, তো সেও যেন আমাদের এটা উদ্বোধন করে প্রেজেন্ট করে টু দিস পিপুল, সো দ্যাট দিস বিকামস এ ন্যাশনাল কজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মুকিম ভাই আপনার মূল্যবান সাজেশনের জন্য। মুহিব চৌধুরী সাহেব। হ্যাঁ, আমি বলবো যে প্রত্যেক নেশনেরই বড় বড় লস হয়, আর যাদের লস হয় এই লস থেকে তারা শিক্ষা গ্রহণ করে ফায়দা নেয়। অ্যাবসলিউটলি। তো আমাদের যে বড় লস হয়েছে এই নেশনে, এই ইতিহাস থেকে আমরা ফায়দা উঠাতে হবে, আমরা শিখতে হবে, আমাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য এগুলোকে আমরা সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের যে একটা সমস্যা হলো, সবকিছু সঠিকভাবে হয় না। এইটার জন্য আমরাও এগিয়ে এসেছি, যারা করছেন, সালাম ভাই, আসন ভাই সহ যারা এটা করছেন, আমরা দেখতেছি যে এরা ট্রুথগুলো তুলে ধরছেন, সত্য জিনিস তুলে ধরছেন। সত্য ইতিহাস জানাটা হলো খুবই জরুরি। এই জন্য আমরা এটাকে যতটুকু পারি সাপোর্ট করব, এবং যাতে আমাদের নেক্সট প্রজন্ম এগিয়ে যায় সত্য ও যাতে তারা জানতে পারে ইতিহাস। থ্যাংক ইউ, ভেরি গুড, ওয়েল ডান। থ্যাংক ইউ মুহিব চৌধুরী সাহেব। এমদাদুল হক চৌধুরী সাহেব, আপনি। বাংলাদেশের বাঙালি জাতির মহত্তম অর্জন হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতার মর্যাদাটুকু, এর সঠিক ইতিহাসটুকু যদি আমরা মানে গ্রন্থিত করতে, রেকর্ড করতে ব্যর্থ হই, তাহলে আমরা যারা বেঁচে আছি তাদের আসলে তারা ক্ষমা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত আছে। এখানে একটি কথা যোগ করতে চাই শুধু, যে স্বাধীন পৃথিবীতে অনেক দেশই হয়েছে। কলোনি ছিল, ফ্রান্সের কলোনি ছিল, ব্রিটেনের কলোনি ছিল, অন্যান্য দেশের, সেগুলো তারা ছেড়ে দিয়েছে এবং তারা স্বাধীন। বাংলাদেশের ক্ষেত্রে ইভেন ভারত উপমহাদেশ যদি আপনি দেখেন, আমাদের মাসুদ রানা ভাইয়ের এই কথাটা আমি খুব শক্ত করে নিই, এবং খুব আমি আই ড্র মানে অনেক স্ট্রেংথ এটা থেকে পাই। এবং এটা যদি আমরা চিন্তা করি, তাহলে বাঙালি জাতি আরো বেশি গর্বিত হবে এবং আরো তার মর্যাদা আরো তার মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে নিজেদের। যে ইন্ডিয়া এবং পাকিস্তান,
এটা স্বাধীন হয়েছে 14 এবং 15ই আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে একটা ডিক্লারেশনের মাধ্যমে, একটা ঘোষণাপত্রের মাধ্যমে। আর বাংলাদেশ ছোট্ট দেশ, সেটা প্রক্লেমেশন করে স্বাধীনতার দাবি করে ঘোষণা দিয়ে 9 মাস যুদ্ধ করে স্বাধীন হয়েছে। সো এই জায়গা থেকে যদি আমরা দেখি, আমাদের নিজেদের কোনোভাবেই ক্ষুদ্র, ছোট কিংবা অমর্যাদা জাতি হিসেবে ভাবার কোনো কারণ নেই, বরং আমরা অনেক বেশি অর্জন করছি, সে অর্জনটাকে এখন ধরে রাখতে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠান শেষ করার আগে শুরুতে যেটা বলার কথা ছিল সেটা বলিনি। এখন আমি যেহেতু অতিথিদের কাছ থেকে অনেক শুনেছি আমরা, এখন আমি বলতে পারি যে গত স্বাধীনতার 50 বছর ধরে সিলেট ক্যাডেট কলেজের পাশে যে বধ্যভূমিটি ছিল সেটা ছিল অনাবিষ্কৃত। শুধু লোকমুখে শোনা যেত যে এইখানে পাঞ্জাবিরা লোকদেরকে মেরে পুঁতে রেখেছে বা অনেক মহিলা রেপ্ট হয়েছেন এই কনসেন্ট্রেশন ক্যাম্পে। রেসিডেন্সিয়াল স্কুলটা ছিল একটা কনসেন্ট্রেশন ক্যাম্প। এটা কিন্তু জানা ছিল, সবার লোকমুখে জানা ছিল, ইতিহাসেও আছে, অনেক লেখালেখি হয়েছে। কিন্তু এই বধ্যভূমিটা ছিল অনাবিষ্কৃত। এই অনাবিষ্কৃত বধ্যভূমিকে প্রথমে যিনি উদ্যোগ নেন এইটাকে শহীদ স্মৃতি উদ্যান করার জন্য, তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম। তার উদ্যোগে এবং তার উদ্যমে তখন ছিলেন এরিয়া কমান্ডার যিনি বটেশ্বর ক্যান্টনমেন্টে থাকতেন, হামিদুল হক সাহেব এর সহযোগিতায় এই কাজটা শুরু হয়েছিল। আমেরিকা থেকে আরেক মুক্তিযোদ্ধা ডক্টর জিয়াউদ্দিন সাদেক এতে অংশগ্রহণ করেছিলেন, সাথে সাথে আরও অনেকেই অংশগ্রহণ করেছিলেন। সেই ধারায় লন্ডন বাংলা প্রেস ক্লাব ও এর সাথে সম্পৃক্ত হয়েছে। মকিম আহমদ সাহেব এর একটা বড় অবদান আমাদের সাথে এসে সম্পৃক্ত হয়েছে। সব কিছু মিলায়ে আমরা শহীদ স্মৃতি উদ্যানকে, মকিম সাহেব যেটা বলেছেন যে ওয়ার সিমিট্রি যেগুলো আছে বিশ্বের বিভিন্ন দেশে, সেইগুলা আমরা কুমিল্লার ময়নামতির যেটা আছে সেই অনুকরণে টাওয়ার ব্রিজের যে আপনার স্মৃতিসৌধগুলো আছে, আপনারা হয়তো দেখেছেন যে এই আদলে করা হয়েছে। কর্নেল সালাম সাহেব ওইখানে গেছেন, গিয়ে উনি এইগুলা নিয়ে এসেছেন এবং দেখেছেন গাছ লাগানো হয়েছে। সুন্দর একটা মানে একটা শান্ত সৌম্য একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমরা যদি সকলে মিলে এই শহীদ স্মৃতি উদ্যানকে বাংলাদেশের জন্য একটা মডেল হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে এই ধরনের আরও অনেক স্মৃতি উদ্যান সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং মুক্তিযুদ্ধের যে অবদান যেগুলা রেখে গেছেন আমাদের শহীদরা, এগুলা কিন্তু জাতি কোনোদিনও ভুলবে না। আমি অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। যারা দর্শকরা এই অনুষ্ঠান দেখবেন তাদেরকে শুধু একটি কথা বলবো যে আজকে যে অতিথিরা আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, শুধু লন্ডন থেকে এসে আপনারা যারা সিলেটে আসেন বা বাংলাদেশের অন্যান্য প্রান্তে আসেন বা বিশ্বের অন্যান্য প্রান্তে আসেন, আপনারা আসবেন, এই শহীদ স্মৃতি উদ্যান দেখবেন এবং আমাদের যে কাজটি হয়েছে সেটির সাথে আপনারাও যোগ দিবেন এই আশা করি। আজকের অনুষ্ঠান শেষ করছি। আমি নজরুল ইসলাম বাসন, সিলেটের ডাকের যে আমাদের এই অনুষ্ঠান আরও ভবিষ্যতে নতুন কোনো অতিথিদেরকে নিয়ে আমরা আসবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।